নমস্কার, হেলথ ম্যাকে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর স্বপন কুমার দে, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটাল, কলকাতা। ডাক্তারবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে সবাইকে নমস্কার। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, হার্ট স্পেশালিস্ট এবং কার্ডিওলজিস্টের মধ্যে পার্থক্য কী, মানে আমি আর পাঁচটা সাধারণ জনতার হয়ে যদি এই প্রশ্নটা করি, কারণ আমরা তো ডাক্তারের বিষয়টা জানি না, তো এই প্রশ্নটা যদি করি যে হার্ট স্পেশালিস্ট এবং কার্ডিওলজিস্টের মধ্যে পার্থক্য কী? হার্ট স্পেশালিস্ট বেসিক্যালি হলো যে হার্টের সমস্যাগুলো যারা ট্রিট করে তারা হচ্ছে হার্ট স্পেশালিস্ট, তার আরেক নাম কার্ডিওলজিস্ট। তো এই হিসেব করে হার্ট স্পেশালিস্ট আর কার্ডিওলজিস্টের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। আচ্ছা, মানে এই আমরা আলাদা অর্থে ধরতে পারি না? না না, আলাদা অর্থে কিছু নেই। আচ্ছা, আমরা যদি বলি যে কখন কোন স্টেজে রোগীরা কার্ডিওলজিস্টের কাছে যাবেন, মানে কি কি উপসর্গ এই রোগের? 3-4 রকম উপসর্গ আমরা সাধারণভাবে দেখি। প্রথমত হলো যে বুকে ব্যথা, এবং সেটা যদি দেখায় যায় যে একটা মানুষ কাজ করার সময়, ভারী কাজ করার সময়, সিঁড়ি চড়ার সময়, অথবা হচ্ছে একটু তাড়াতাড়ি হেঁটে, পার্টিকুলারলি যখন একটা হেভি মিল খেয়ে যদি হাঁটে, তো সেক্ষেত্রে যদি বুকের মাঝখানে যদি ব্যথা হয় এবং সেই ব্যথার সঙ্গে যদি দেখা যায় যে ঘাম হচ্ছে, অথবা বাঁ হাত দিয়ে ব্যথাটা যাচ্ছে, অথবা ডান দিকে ব্যথা যাচ্ছে, অথবা কখনো কখনো চোয়ালের দিকে ব্যথা যাচ্ছে, তো সেই ব্যথা সাধারণত দেখা যায় যে হার্টের জন্য ব্যথাটা হচ্ছে। অথবা একটা পেশেন্টের যদি হাঁটতে গেলে দেখা যায় যে সিঁড়ি চড়ছে, প্ল্যাটফর্মের যে এই প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে সিঁড়ি চড়তে গেল, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা একটা হতে পারে। আরেকটা সিমটম খুব কার্ডিওলজিস্টদের কাছে আসে, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এবং যেই অজ্ঞান হয়ে যাওয়া, কোনো কিছু নেই, আগে থেকে কিছু কেউ জানে না কি হবে, কিন্তু দেখা যাচ্ছে কাজ করছে, বাজার করছে, করছে, কিন্তু পার্টিকুলারলি বাথরুমে যেটা হয় সেটা যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, 2-1 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যায়। হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, বুকে ব্যথা অথবা শ্বাসকষ্ট, এই 3 ধরনের সিমটম হতে পারে। আরেকটা সিমটম আমি বলতে ভুলবো না, সেটা হলো যে প্যালপিটেশন বা বুক ধড়ফড় করা। এই 4 ধরনের সিমটম উচিত যে তাদের হার্ট স্পেশালিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট করা। আচ্ছা, এই রোগের কি কোনো বয়স সীমা রয়েছে? সাধারণভাবে বয়সসীমা নেই, যেটা অল্প বয়সে হার্টের অসুখ হতে পারে, আর তো বেশি বয়সে তো 30-40 বছর বয়সের পর তো হবেই, হার্টের সমস্যা হতে পারে। কিন্তু অল্প বয়সীদের যে হার্টের সমস্যা হয় সেটা সাধারণত কনজেনিটাল যে রোগ থাকে, জন্মগত যে হার্টের যে ত্রুটি থাকে, তার জন্য যে উপসর্গ কিছু কিছু হয়, সেই উপসর্গগুলো একটু ডিফারেন্ট, মানে সেখানে শ্বাসকষ্ট, বারবার ঘন ঘন সর্দি কাশি হওয়া এবং নীল হয়ে যাওয়া, বাচ্চার নীল হয়ে যাওয়া, এগুলো যদি থাকে তাহলে জন্মগত হার্টের ত্রুটি ভাবতে হবে, এবং সেক্ষেত্রে তাকেও একটা হার্ট স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা, এই যে আপনি বললেন যে জন্মগত, সেক্ষেত্রে বাচ্চা তো তখন বলতে পারে না, তাহলে তার বাড়ির লোকেরা কি করে বুঝবে যে সেই ছোট সদ্যজাতর হার্টের প্রবলেম রয়েছে? তো হলো যেটা একটা বলা হয় যে ফেলিওর টু থ্রাইভ, মানে হচ্ছে যে সে ঠিক মতন ভালো করে হাঁটাচলা করতে পারছে না, একটু হেঁটেই বসে পড়ছে, অথবা হঠাৎ সে নীল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের, বা ঘন ঘন সর্দি কাশিতে ভোগা, একটা বাচ্চার বছরে 3-4 বার সর্দি কাশির রোগ হতে পারে, কিন্তু দেখা যায় যে 3-4 বারের বেশি যদি একটা বাচ্চার সর্দি কাশির সংক্রমণ হয়, তাহলে সেক্ষেত্রে ভাবতে হবে যে তার হার্টে কোনো জন্মগত ত্রুটি আছে। আচ্ছা, এবং আমরা যদি দেখি যে ডায়াবেটিস ও হার্টের সমস্যা, এইটাকে আপনি আমাদের সঙ্গে কিভাবে আলোচনা করবেন? ডায়াবেটিস এবং হার্টের সমস্যা, এটা খুবই এখন সমস্যাটা যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের হার্টের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে একটা হার্টের যে বড় আর্টারিগুলো, আমাদের ভাষায় এপিকার্ডিয়াল করোনারি আর্টারিতে ব্লক হয়, এবং সেখানে দেখা যায় যে ফ্যাট জাতীয় পদার্থ ওখানে জমে সেই ব্লক হচ্ছে, ব্লকের জন্যে তার আলটিমেটলি ব্লক বাড়তে বাড়তে এক সময় গিয়ে তার বুকে ব্যথা হয়, যে একটা ভারী কাজ করার সময় বুকে ব্যথা হচ্ছে, অথবা হচ্ছে যে বাড়িতে বসে আছে, দেখা যায় হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো, এবং যে ব্যথাটা শুরু হয়ে 20 মিনিটের বেশি, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে, এবং আলটিমেটলি দেখা গেল যে 100% যখন ব্লক হয়ে যাচ্ছে, একটা হার্ট অ্যাটাক হচ্ছে, সেইগুলো হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্টদের এটা হতে পারে। তাছাড়া ডায়াবেটিস পেশেন্টদের হার্টের যে সরু সরু যে আর্টারি আছে, যেগুলোকে বলা হয় মাইক্রোভেসেলস, এই মাইক্রোভেসেলসটাও ডিজিজ হয়। মাইক্রোভেসেল ডিজিজ হলে দেখা যায় যে হার্টের পাম্প ফাংশনটা কমে যাচ্ছে, অথবা হচ্ছে যে হার্ট ফেলিওর হচ্ছে। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস থাকে তাদের হার্টে
দেখা যাচ্ছে যে যে কন্ডাকশন ডিজিজগুলো অর্থাৎ হার্টের যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো ওপর থেকে নিচে নিয়ে যাচ্ছে সেই সিগন্যাল নিয়ে যাওয়ার পথে যদি ব্লক হয় অর্থাৎ ইলেকট্রিক্যাল ব্লক যদি হয় তাহলে সেটাও যেখানে পেসমেকার লাগে সেই ধরনের সমস্যা দিতে পারে। তার মানে 3 ধরনের সমস্যা হলো, একটা হলো এপিকার্ডিয়াল করোনারি আর্টারি, মাইক্রোভেসেলস, অথবা হচ্ছে যে কন্ডাকশন ডিজিজ। এই 3 ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, কি ধরনের সমস্যা হতে পারে আপনি তো বললেন। আচ্ছা, এই যে মেটাবলিক সিনড্রোম এর সঙ্গে ডায়াবেটিসের কি সম্পর্ক? এক্স্যাক্টলি, মেটাবলিক সিনড্রোম হলো যে যখন একটা পেশেন্টের ডায়াবেটিস থাকে, তো শুধু তো ডায়াবেটিস থাকে না, তার সঙ্গে অন্য কয়েকটা রোগ সঙ্গে থাকে। তার মধ্যে একটা হলো ব্লাড প্রেশার বেশি, যেটাকে আমাদের ভাষায় হচ্ছে হাইপারটেনশন। 3 নম্বর জিনিস হলো যে তাদের দেখা যায় যে রক্তে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি, অথবা দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। তো এইগুলো যখন একসাথে থাকে, মানে সবগুলোই থাকে অথবা একাধিকভাবে থাকে, তখন সেটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোমটা এখনকার আমাদের দেশে মেটাবলিক সিনড্রোমের ইনসিডেন্স ধীরে ধীরে বেড়ে চলেছে। আচ্ছা, ডায়াবেটিস ছাড়া কি হার্ট অ্যাটাক হয়, মানে সম্ভব? ডায়াবেটিস ইনিশিয়ালি আমাদের যা পাঠ্য বইতে আছে, কার্ডিওলজির পাঠ্য বইতে আছে যে ডায়াবেটিস ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু আমাদের নিজেদের যে অভিজ্ঞতা থেকে দেখছি তা প্রায় মোর দেন 90% পেশেন্টের ডায়াবেটিস থেকে যায়। শুরুতে হার্ট অ্যাটাকের আগেই নাও থাকতে পারে, কিন্তু দেখা যায় 3-4 বছর ফলো আপ করার পর তাদের ক্ষেত্রে তাদের ডায়াবেটিসের সমস্যা ধরা পড়ছে। যে ডায়াবেটিস রোগী যারা, তারা হার্টের সমস্যা এড়াবেন কি করে? তো এদের ক্ষেত্রে এড়ানোর উপায় হচ্ছে, ফার্স্ট অফ অল যাদের হেরিডিটারি ওয়েতে যাদের দেখা গেছে বাবা, মা, মামা, কাকা এবং দাদু এদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে, সেই সমস্ত পেশেন্টদের ভাবতে হবে যে তাদের ডায়াবেটিস হতে পারে, এবং 30-এর ওপর বয়স থেকেই তাদের বছরে 2বার করে ফাস্টিং ব্লাড সুগার চেক করতে হবে। চেক করে যদি দেখা যায় যে সেটা ফাস্টিং ব্লাড সুগার লেভেল হচ্ছে যে 100 বা 100-র ওপরে যদি আসে, তাহলে সেখান থেকেই তাদের সাবধান হতে হবে, এবং তখন তাদের লিপিড প্রোফাইল অর্থাৎ রক্তে ফ্যাট কী আছে সেটাকে মাপতে হবে, এবং তাদেরকে একটা কার্ডিওলজিস্টের কাছে গিয়ে অ্যাটলিস্ট বছরে 1বার করে চেক আপ করতে হবে, যে চেক আপ করে যারা বুঝতে পারবে যে খুব আর্লি পার্টে যে তাদের হার্টের রোগ আছে কিনা, সেটা ধরা যায় কিনা। আচ্ছা, কি মানে এক্সারসাইজের গুরুত্ব কি এখানে? তো আমরা মানে সাধারণত আমরা দেখতেই পাই যে আমরা অনেক সময় ডাক্তার বলেন এক্সারসাইজ করলে অনেকটা, মানে পুরো সেরে না গেলেও অনেকটা কিওর হয়। তো এই ক্ষেত্রে এই রোগে এক্সারসাইজের গুরুত্ব কী? অ্যাকচুয়ালি যাদের ডায়াবেটিস আছে, যাদের হেরিডিটিতে যাদের ডায়াবেটিস আছে, অথবা যার ডায়াবেটিস হয়েছে, অথবা যাদের ডায়াবেটিসের সঙ্গে হার্টের রোগ অলরেডি আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে তাদের ছোটোবেলা থেকেই যে আমরা যেটাকে স্ট্রেস এখন দিচ্ছি না, যে খেলাধুলার গুরুত্ব, এবং একটা বয়সের পর খেলাধুলা তো আর অত করা যায় না যখন মানুষ একটা কাজের সময় আসে, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাকে রেগুলার বেসিসে একটা এক্সারসাইজ করতে হবে, এবং সেটা 30 মিনিটস টু 40 মিনিটস মিনিমাম তাকে এক্সারসাইজ করতে হবে। এবং এক্সারসাইজটা যদি এরোবিক টাইপ অফ এক্সারসাইজ হলো যে তাড়াতাড়ি করে হাঁটা, অথবা সাইক্লিং করা, অথবা হচ্ছে যে সাঁতার কাটা। এই 3 ধরনের এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ যদি এরা করে, তাহলে সেক্ষেত্রে তাদের ডায়াবেটিসটাও কমানো যাবে, এবং অ্যাজ সাচ তাদের হার্টের যে সমস্যা আসতে পারে সেটাকেও অনেকটা কমিয়ে ফেলা যাবে। আচ্ছা, হার্টের রোগ যেটা আমরা আলোচনা করছি, এটা কি হার্টের কোনো প্রবলেম কি অপারেশন মাস্ট, না ওষুধেও সারে? আমাদের প্রথমত ভাবতে হবে যে তাকে কতগুলো নন ইনভেসিভ টেস্ট, মানে কিছু শরীরের ভেতর কিছু প্রবেশ না করিয়ে যে টেস্টগুলো আছে, যেমন একটা ইসিজি, যেমন একটা ইকোকার্ডিওগ্রাফি, যেমন একটা ট্রেডমিল টেস্ট, এগুলো করে আগে আমাদের বুঝতে হবে যে অসুখের পরিমাণটা কতটা, অথবা একটা হল্টার মনিটরিং, যেখানে হচ্ছে 24 ঘন্টা ধরে ইসিজি রেকর্ডিং করে আমরা দেখব যে কোনো ইলেকট্রিক্যাল ব্লক আছে কিনা, অথবা কোনো অ্যারিথমিয়া আছে কিনা। এগুলো দেখার পর আমরা তারপরে যদি মনে করি যে এই পেশেন্টকে একটা অ্যাঞ্জিওগ্রাফি করা দরকার, যেখানে আর্টারি ব্লক কী আছে সেটাকে বুঝতে পারবো। এরপরে আমাদের দেখতে হবে যে কতটা ব্লক আছে। যদি 70%-এর নিচে ব্লক থাকে, ইউজুয়ালি আমরা বলি যে মেডিকেল ট্রিটমেন্ট করতে, এবং যদি দেখা যায় 70%-এর ওপরে আছে, যেখানে পেশেন্ট সিমটোম্যাটিক, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। এবং যদি যে একাধিক হার্টে 3টে আর্টারি থাকে, তার মধ্যে যদি 2টো আর্টারির বেশিতে যদি ব্লক থাকে, তাহলে সেক্ষেত্রে বাইপাস সার্জারি করতে হবে। সার্জারি সেখানে মাস্ট। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর স্বপন কুমার দে, অ্যাপেলো ক্লিনিক্যাল হসপিটাল, কলকাতা।
ডাক্তারবাবু, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হার্টের সমস্যা বিভিন্ন ধরনের, আপনি প্রথমেই শুরুতে বলেছেন যে হার্টে মানে বুকে ব্যথা, তো এই যে বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা কি কোনো ওষুধ খেলে, দীর্ঘদিন ধরে হয়তো কোনো ওষুধ খাচ্ছেন রোগী, সেক্ষেত্রে ওই ওষুধের কোনো কি প্রভাব পড়ে? যেটা হচ্ছে বুকে ব্যথা যে বলেছিলাম, অর্থাৎ ইসকেমিক হার্ট ডিজিজ, অর্থাৎ হার্টের আর্টারিতে ব্লকের জন্য যে প্রসেসে মানুষের হার্ট অ্যাটাক হয়, বা কম হার্ট অ্যাটাক বা একটা নট সিভিয়ার ধরনের একটা হার্ট অ্যাটাক হলো বা সিভিয়ার ধরনের হার্ট অ্যাটাক হলো, এগুলোর সঙ্গে ওষুধ পার্টিকুলারলি পেশেন্টরা যেটা খায় সেটা হচ্ছে যে এক ধরনের ব্যথার ওষুধ খায়, যেটা আমাদের ভাষা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট, যেটাকে এনসেড বলে। বাজারে অনেক ধরনের এনসেড পাওয়া যায়, তো যেমন অ্যাসিলোফেনাক, তারপরে হচ্ছে যে ব্রুফেন, ইব্রুপ্রোফেন, তো এই যে নিমেসুলাইড, এই গোছের যে ওষুধ, তো সেই ওষুধগুলো ব্যবহার থেকে যতটা কম ব্যবহার করা যায় তত ভালো। এবং কারোর যদি এস্টাবলিশড ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তার ক্ষেত্রে এটা কখনও নেওয়া উচিত নয়, এবং যেটা দেখা যায় যে হার্ট অ্যাটাক তৈরি করতে পারে। আচ্ছা, আমরা আরও যেটা নিয়ে আলোচনা করতে পারি যে হার্ট ফেলিওর সম্পর্কে, এইটা তো আমাদের কাছে একদমই অজানা, এই সম্পর্কে একটু ডাক্তারবাবু যদি কিছু বলেন। হার্ট ফেলিওর হচ্ছে যে হার্টটা ফেল করছে, তার মানে হার্ট যে তার পাম্পিং ফাংশন যেটা করা উচিত, যতটা করা উচিত প্রত্যেকটি অর্গানে তার রক্ত সরবরাহ করা উচিত, সেই রক্ত সরবরাহটা সঠিকভাবে করতে পারছে না। তার মধ্যে তিনটে ভাইটাল অর্গান, একটা হচ্ছে ব্রেন, একটা হচ্ছে হার্টের নিজের, আর একটা হচ্ছে কিডনি, এই তিনটে জায়গায় ব্লাড পাঠাতেই হবে। তো অনেক সময় হয় কি যে যেগুলো হার্ট ফেলিওর হচ্ছে, তো সেক্ষেত্রে ও প্রথমে চেষ্টা করে, বডি চেষ্টা করে যে সেই তিনটে যে ইম্পর্ট্যান্ট অর্গানে প্রথমে রক্ত চলাচল করিয়ে অন্য জায়গায় রক্ত কম দিচ্ছে, কিন্তু ওই জায়গাগুলো রক্ত সাপ্লাই করে, কিন্তু পরের দিকে দেখা যায় যে সেটাও অ্যাডিকুয়েট হচ্ছে না, এবং সেক্ষেত্রে দেখা যায় যে পুরোপুরি হার্ট ফেলিওরের সিমটম আসতে পারে। আচ্ছা, কী করে বুঝবো আমরা যে একটা পেশেন্টের হার্ট ফেলিওর হচ্ছে? ঠিকই জিজ্ঞাসা করেছেন যে কীভাবে আমরা বুঝতে পারি যে একটা হার্ট ফেলিওর হচ্ছে। শ্বাসকষ্ট, ডিফারেন্ট টাইপের শ্বাসকষ্ট, তার মধ্যে হচ্ছে যে একটু ভারী কাজ করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁটাচলা করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, সিঁড়ি চড়তে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, এবং সেটা বাড়তে বাড়তে দেখা যায় যে রাত্রিবেলায় পিএনডি, প্যারক্সিজমাল নকটার্নাল ডিসপনিয়া, মানে রাত্রিবেলায় হঠাৎ করে মাঝরাতে 2 ঘন্টা ঘুমানোর পর মাঝরাতে উঠে পড়লো শ্বাসকষ্ট নিয়ে, এবং দেখা গেল খানিকটা কাশি হলো, কাশি হয়ে কফ বেরোলো, কফ বেরোনোর পর 15 মিনিট 20 মিনিট পর নিজেই সেটা সেরে গেল, তারপরে হয়তো শেষ রাতে খানিকটা ঘুম হলো, এটা হতে পারে। অথবা হচ্ছে নকটার্নাল শুধু কাফ নিয়ে আসে, শুধু রাত্রিবেলায় শোয়ার পরেই 1-2 ঘন্টা পর কাশতে লাগলো, এটা একটা সিমটম হতে পারে হার্ট ফেলিওরের সিমটম। আরেকটা জিনিস হয় যে হার্ট ফেলিওরের সিমটম হচ্ছে যে টায়ার্ডনেস, ফ্যাটিগ, মানে অর্থাৎ খুব দুর্বল লাগছে, যে একটু কাজ করতে, একটু যদি ভারী কাজ হয় তাহলেই খুব দুর্বল লাগছে, এইগুলো হচ্ছে মোস্টলি হার্ট ফেলিওরের সিমটম। আচ্ছা, এর কি নতুন কোনো চিকিৎসা এখন বেরিয়েছে? নতুন অনেক চিকিৎসা হার্ট ফেলিওরে বেরোচ্ছে, কারণ সারা পৃথিবী জুড়ে হার্ট ফেলিওর সমস্যাটা থেকে যাচ্ছে, এবং যত লাইফস্প্যান বাড়ছে, ওয়ান অফ দ্য মোড অফ ডেথ ইজ হার্ট ফেলিওর, একটা মোড হার্ট ফেলিওর দিয়েই পেশেন্ট মারা যাচ্ছে। তো নতুন ওষুধ ট্রাই করা হচ্ছে, তার মধ্যে নতুন একটা ওষুধ বেরিয়েছে ARNI বলে, ARNI, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার নেপ্রিলিসিন ইনহিবিটর বলে একটা ওষুধ রিসেন্টলি বেরিয়েছে। এই ওষুধটা 3-4 বছর বেরিয়েছে, দাম যদিও খুব কস্টলি ওষুধ, কিন্তু এটা ব্যবহার করে আমরা দেখছি খুব ভালো রেজাল্ট হচ্ছে, এবং এই যদি যারা পেশেন্ট যদি সেটা ইউজ করতে পারে, তাহলে আমার মনে হয় যে সেক্ষেত্রে খুব ভালো তারা উপশম পাবে। এটা একটা জিনিস। আর একটা জিনিস, একটা স্পেশাল টাইপ পেসমেকার ফর লাস্ট 20 ইয়ার্স আমরা ইউজ করছি, 2001 থেকে আমরা ইউজ করছি, যেটাকে বলা হয় কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, যেখানে রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল দুটো একসাথে ঠিক সময় পাম্প করছে, এবং পাম্পিংয়ের জন্যে দেখা যাচ্ছে সঠিকভাবে ব্লাড চলাচল করতে পারছে, এবং পাম্প ফাংশন ইমপ্রুভ করছে, হার্ট ফেলিওরের সিমটম কমিয়ে দিচ্ছে। এই স্পেশাল পেসমেকার একটা হচ্ছে নতুন মোড অফ ট্রিটমেন্ট। আর আলটিমেটলি হচ্ছে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, হার্ট ট্রান্সপ্লান্ট করে আমরা রেজাল্ট ভালো পাচ্ছি। সেটা তো সব ক্ষেত্রে, সব রোগীর ক্ষেত্রে আর কি হয় না, যেটা বলছেন ট্রান্সপ্লান্ট, সেক্ষেত্রে কি মানে এটা কি, আমরা কেন এইভাবে প্রশ্ন করছি, কারণ রোগী তো ধনী গরিব সমস্ত ধরনের আছে, কিন্তু সবার পক্ষে কি সেটা সম্ভব? হ্যাঁ, ঠিকই বলছেন যে ধনীদের আলাদা প্রবলেম হয়। ধনীদের যেটা হচ্ছে মোস্টলি হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ রিলেটেড হার্ট ফেলিওর হয়, তো অর্থাৎ হার্টের আর্টারি ব্লক হয়ে রক্ত চলাচল করতে পারছে না, হার্ট অ্যাটাক হচ্ছে, সেটার পরেই তাদের হার্ট ফেলিওর হচ্ছে।
কিন্তু যেটা দেখা যায় যে যাদের অতটা টাকা পয়সা নেই, যাদের অ্যাফোর্ডেবিলিটি বেশি নেই, যারা খাওয়া দাওয়া অতটা বেশি ক্যালোরি পায় না, অতটা বেশি ফ্যাট পায় না, তো সেক্ষেত্রে দেখা যায় তাদের এক ধরনের রোগ হয় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। এবং এই যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি মানে হচ্ছে যে হার্টটা ডাইলেট হচ্ছে এবং যেটা মাসলগুলো উইক হয়ে যাচ্ছে, এই ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিটা দেখা যাচ্ছে কম্পারেটিভলি যারা কম, যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে, যাদের ইকোনমিক্যালি যারা একটু নিচের দিকে আছে, তাদের ক্ষেত্রে এই ইডিওপ্যাথিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ইয়েটা বাড়ছে। এবং সেক্ষেত্রে তাদের পক্ষে চিকিৎসার ব্যবস্থাটা নেওয়া ডেফিনেটলি মুশকিল। যে সমস্ত হার্ট ফেলিওর বা কার্ডিওমায়োপ্যাথি চিকিৎসা আছে সেগুলো মোস্টলি হচ্ছে যে ধনীদের জন্য, সে ওষুধই হোক, যেটা হচ্ছে যে স্পেশাল পেসমেকারই হোক বা ট্রান্সপ্লান্টই হোক, সবই হচ্ছে যে ধনী ছাড়া সেটা অ্যাফোর্ড করতে পারবে না। আচ্ছা, আরও একটা বিষয় যে প্রেগনেন্সির সময় যদি হার্টের কোনো সমস্যা মায়ের থেকে থাকে, সেক্ষেত্রে সদ্যজাতের কি সেটা হতে পারে, এটা একটা বিষয়। এবং ডাক্তারবাবু যে মায়ের হয়তো ছোট থেকেই রয়েছে হার্টের কোনো সমস্যা, সেক্ষেত্রে আগামী প্রজন্মের কি তার উপর কোনো প্রভাব পড়তে পারে? ঠিক আছে, তো গোটা ব্যাপারটা হলো যে প্রেগনেন্সি অ্যান্ড হার্ট ডিজিজেস। তো প্রেগনেন্সি অ্যান্ড হার্ট ডিজিজেসের মধ্যে যে প্রথম কথা বলতে হবে যে কোনো মেয়েদের যদি হার্টের ভালভে রোগ থাকে, কোনো মেয়ে যদি জন্মগতভাবে তার হার্টের রোগ থাকে, জন্মগত হার্টের রোগ তার অফস্প্রিংয়ের মধ্যে দিয়ে যাবে, অ্যারাউন্ড 2 to 5% মতন ইনসিডেন্স থাকে তার বাচ্চাদের হতে পারে। কিন্তু ভালভে রোগটা ইউজুয়ালি পরের প্রজন্মে যায় না, তো প্রেগনেন্সি সেক্ষেত্রে হচ্ছে স্কিপ করে যায়। কিন্তু ভালভে রোগের মেন প্রবলেম হচ্ছে যে ভালভে রোগে যদি খুব খারাপ টাইপ ভালভে রোগ থাকে তাহলে সেক্ষেত্রে প্রেগনেন্সি টলারেট করাটা খুব মুশকিল হয়, এটা একটা সমস্যা। আরেকটা পাওয়া যায় যেটাকে আমরা বলি যে পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ প্রেগনেন্সির সময়, প্রেগনেন্সির শেষের দিকে পার্টিকুলারলি দেখি যে সেখানে দেখা যায় যে হার্ট মাসেলটা খুব উইক হয়ে যাচ্ছে এবং পেশেন্ট যখন সিজার হচ্ছে, প্রেগনেন্সি যখন শেষ হচ্ছে, তখন হঠাৎ করে তাদের হার্ট ফেলিওর সিমটম হচ্ছে। এটা আরও হতে পারে যেখানে যে প্রেগনেন্সিটা শেষ হয়ে যাবার, বাচ্চা ডেলিভারি হয়ে যাবার পর তার কিছুদিনের মধ্যে 6 উইক্সের মধ্যে এই পেরিপাটাম শর্ট অফ কার্ডিওমায়োপ্যাথি হয় এবং তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি একই, হার্ট ফেলিওর ট্রিটমেন্ট। এর কারণ কিছু জানা যায়নি কেন হয়, তবে দেখা যায় ইউজুয়ালি এটা ফার্স্ট প্রেগনেন্সি হয় এবং এদের ক্ষেত্রে ডেফিনেটলি সেকেন্ড প্রেগনেন্সিতে করা উচিত নয়, কারণ সেকেন্ড প্রেগনেন্সিতে একই পসিবিলিটি থাকে যে তাদের পেরিপাটাম কার্ডিওমায়োপ্যাথি হবে। আচ্ছা, আরও একটা বিষয় যে সার্জিং কার্ডিয়াক ডেথ এবং হার্ট ফেলিওর, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? তো হার্ট ফেলিওর পেশেন্টের যেটা শেষের দিকে তাদের মৃত্যু হওয়ার কারণ হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ। তো এদের কী হয়, এক ধরনের অ্যারিথমিয়া বা হার্ট বিটের ইরেগুলারিটি হয় এবং এই ইরেগুলারিটির জন্যে তাদের দেখা যায় যে তাদের মৃত্যু হয় এবং দেখা যায় যে সাডেন কার্ডিয়াক ডেথের ইনসিডেন্স যাদের হার্ট ফেলিওর থাকে 7 to 8 times মোর থাকে তাদের হার্ট অ্যাটাক, তাদের সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার, যাদের হার্ট ফেলিওর পেশেন্ট থাকে তাদের সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো সেই জন্যে আমরা একটা থেরাপি করি যেটাকে বলা হয় ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। সেটা যদি দেখা যায় হার্ট ফেলিওর পেশেন্ট যাদেরকে আর নতুন করে কোনো ট্রিটমেন্ট অপশন দিয়ে তাকে ভালো করতে পারছি না, তাদের ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর আমরা লাগিয়ে দিতে পারি, যেটা একটু ডেফিনেটলি কস্টলি, কিন্তু সেটা আমাদের এই সাডেন কার্ডিয়াক ডেথটা প্রিভেন্ট করতে পারবে। আচ্ছা, এই ধরনের রোগ যেটা আমরা আলোচনা করছি সেটা পুরুষদের বেশি দেখা যায় না মহিলাদের মধ্যে বেশি দেখা যায়? প্যাটার্নটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো দু ধরনের হার্ট ফেলিওর এখন হচ্ছে, যে একটাতে পাম্প ফাংশন কম আর একটাতে পাম্প ফাংশন প্রায় নর্মাল। তো এই পাম্প ফাংশন নর্মালগুলো দেখা যায় যে নর্মাল অবস্থায় হার্ট ফেলিওর সিমটম হচ্ছে, তাদের ক্ষেত্রে সেটা ফিমেল প্রিপন্ডারেন্স আছে, মানে ফিমেলদের বেশি হয়, মেলদের হচ্ছে যাদের পাম্প ফাংশন কমটা। তো এই ফিমেল প্রিপন্ডারেন্স যেগুলো থাকছে, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়াবেটিস থাকছে এবং তাদের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম থাকছে, অর্থাৎ শ্বাসনালীর মধ্যে ব্লক থাকছে এবং শ্বাসনালীর ব্লকের জন্য তাদের এই রোগটার নাম হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। এদের ঘুম ঠিক করে হচ্ছে না এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইগুলো বেশি হয়, যেগুলো হচ্ছে যেখানে প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, পাম্প ফাংশন ঠিক আছে কিন্তু হার্ট ফেলিওর হচ্ছে, তো সেইগুলো এদের ক্ষেত্রে হতে পারে এবং ফিমেলদের দেখা যায় তো সেটা বেশি হয়। আচ্ছা, আজকালকার আমাদের যে এরকম লাইফস্টাইল হয়েছে যে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে সমস্ত মহিলা এবং পুরুষরা তাদের চলতে হয়, মানে ভীষণ জীবনযাত্রাটা আমাদের এখন ধরনটাই বদলে গেছে, যে স্মোকিং, ড্রিঙ্কিং, এইগুলোর প্রভাব কতটা পড়ে? স্মোকিং তো ডেফিনেটলি হার্ট ফেলিওর
ফার্স্ট অফ অল স্মোকিং ইসকেমিক হার্ট ডিজিজ তৈরি করবে, সেক্ষেত্রে হার্ট ফেলিওরের এবং ইসকেমিক হার্ট ডিজিজ লিডস টু হার্ট ফেলিওর অ্যান্ড সাডেন ডেথ। এটা একটা গেল যে স্মোকিং রিলেটেড। তারপরে আপনি জিজ্ঞাসা করছেন যে যেটা হচ্ছে যে ড্রিঙ্কিং। তো ড্রিঙ্ক অ্যাজ সাচ হার্টের ওপর যদি আমরা সব কিছু হিসেব করি তাহলে ড্রিঙ্কের খুব বেশি ডিরেক্টলি হার্টের ওপরে এফেক্ট নেই। একটাই শুধু এন্টিটি আছে যেটা হচ্ছে অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ অ্যালকোহল যারা খুব এক্সেসিভ ইনটেক করে তাদের ক্ষেত্রে হার্টের মাসেল উইক হয়ে গিয়ে তাদের পাম্প ফাংশন কমে যায় এবং তারা হার্ট ফেলিওর করে। আর অ্যালকোহল যেটা ডেফিনেটলি করে, অ্যালকোহল হচ্ছে ওবেসিটি বাড়ায়, স্থূলতা বাড়ায় এবং অ্যালকোহল হাইপারটেনশন তৈরি করে, সেটা আলটিমেটলি হার্ট ফেলিওর প্রেসিপিটেট করবে। আচ্ছা, আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে এক্সারসাইজের গুরুত্ব। তো এক্ষেত্রে রোগা মোটা মানে এই ধরনের চেহারার উপর কি আলাদা কোনো পার্থক্য রয়েছে? গুরুত্ব আছে। ওবেসিটি হার্ট ফেলিওর প্রেসিপিটেট করে, ফিমেল প্রিপন্ডারেন্স ওবেসিটি হচ্ছে যে হার্ট ফেলিওর প্রেসিপিটেট করে, এবং যেটা দেখা যায় যে যেখানে প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন অর্থাৎ পাম্প ফাংশন কমছে না, সেই পেশেন্টদের দেখা যায় স্থূলতা যাদের থাকে তাদের পাম্প ফাংশন না কমেও হার্ট ফেলিওর প্রেসিপিটেট করবে। যে আরও একটা বিষয় যে টেনশন, আমরা যে টেনশনের মধ্যে দিয়ে এখন চলি ডাক্তারবাবু সকলেই, তো সেই টেনশনটা কতটা আমাদের উপর প্রভাব ফেলতে পারে এই রোগের জন্য? ডেফিনেটলি টেনশন থেকে মানে ব্লাড প্রেশার বেশি হবে, অর্থাৎ হাইপারটেনসিভ হবে, তার সাথে ইসকেমিক হার্ট ডিজিজ হবে, ডায়াবেটিসের ইনসিডেন্স অনেক বাড়বে, এবং দেখা যায় কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইড লেভেলও যদি টেনশন থাকে তাহলে বাড়তে পারে। তো এগুলো সব মিলিয়ে হার্টের ওপর এফেক্ট খুব খারাপ হবে। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম এই বিষয় নিয়ে। আপনি ওভারঅল যদি আপনাকে আমরা জানতে চাই ডাক্তারবাবু, যে আপনি একটু বলে দিন যে আমরা এই রোগ থেকে কি করে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখবো। যেটা হচ্ছে যে হয়েছে আচ্ছা, যে আমাদের যে স্টেপল ফুড যেগুলো আছে, আমরা এতকাল ধরে যে খাই, আমরা যে খাবার দাবার খাই, অর্থাৎ খাচ্ছি ভাত মুড়ি রুটি খাচ্ছি, সবজি খাচ্ছি, মাছ খাচ্ছি, এই যে স্টেপল ফুডটা আমরা খাচ্ছি সেইটাকেই আমাদের খাওয়া উচিত। আমাদের অ্যাভয়েড করা উচিত যে হাই ক্যালোরি ওয়েস্টার্ন ফুড যেগুলো বাজারে পাওয়া যায়, তো সেগুলো প্লাস হচ্ছে ফ্রাইড ফুড যেগুলোতে ক্যালোরি বেশি আছে, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এগুলো অ্যাভয়েড যদি ছোটোবেলা থেকে করা যায়, ছোটোবেলা থেকে যদি বাচ্চাকে খেলাধুলার মধ্যে আনা যায়, তার ওয়েটটা বাচ্চাদের নর্মাল যা ওয়েটটা হওয়া উচিত সেই ওয়েটটা যদি মেনটেন করা যায়, এবং একটা বয়সে যেখানে কাজের বয়সে 25-30-এর পর যেখানে হচ্ছে যে তাকে রেগুলার বেসিসে একটা এক্সারসাইজ, পার্টিকুলারলি দ্য এরোবিক এক্সারসাইজ করা যায়, তাহলে দেখা যাবে যে হার্টের রোগ কম হবে, ডায়াবেটিস কম হবে, এবং এই সমস্ত হাইপারটেনশন কম হবে, লিপিড নর্মাল থাকবে। তো এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করা যাবে, হার্টের সমস্যাগুলো অ্যাভয়েড করা যাবে। আচ্ছা, আর আমরা যতটা সম্ভব যদি চেষ্টা করি ওষুধ না খেয়ে এক্সারসাইজের মাধ্যমে, আপনি বলছেন যে অনেকটা আমরা ঠিকঠাক থাকতে পারি, বা নিজের একটা জীবনযাত্রার ধরন যদি আমরা বদলাই, যে একটা নির্দিষ্ট ঠিকঠাকভাবে ঠিকমতো ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, খাওয়া, ঘুম, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে অনেকটা আমরা যে কোনো রোগ থেকেই মোটামুটি নিজেকে ঠিক রাখতে পারবো। এই একটা বিষয় আপনি বলছেন। আমরা আলোচনা করছিলাম যে হার্টের বিভিন্ন ধরনের সমস্যা। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর স্বপন কুমার দে, অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটাল, কলকাতা। আমরা এই বিষয় নিয়ে আরও হয়তো অন্যদিন আলোচনা করব। অবশ্যই আমরা ডাক্তারবাবুকে আমাদের হেলথ ব্যাংক অনুষ্ঠানে পাবো, এবং আমরা অন্যান্য ডাক্তারবাবুকে আনবো, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। দর্শক বন্ধুরা, চোখ রাখুন আমাদের হেলথ ব্যাংকে, এবং আমরা ডাক্তারবাবুকে কিন্তু পাচ্ছি অ্যাপোলো ক্লিনিক্যাল হসপিটাল, কলকাতা। আপনারা আপনাদের যে কোনো হার্টের সমস্যায় আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে। যে কোনো সমস্যা অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান জানতে পারেন ডাক্তারবাবুর কাছে। আমরা আবারও অন্যদিন ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ডাক্তারবাবুর সঙ্গে। আজকের মতো হেলথ ব্যাংক এ পর্যন্তই। নমস্কার। দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।